শুভ সকাল। আজ আমাদের সবার প্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্তের প্রথম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে প্রিয় মানুষটিকে স্মরণ করে শুরু করছে প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজন। আয়োজনের পুরোটা সময় জন্য আমি পারিহাত আছি, আমার সঙ্গে আছেন দুজন তারকা এবং তারা হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি এবং জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ, এবং সেই সাথে আছেন আমাদের আজকের আরেকজন অতিথি এবং তিনি হচ্ছেন প্রযোজক এবং অভিনেতা প্রেম। প্রিয় দর্শক, প্রিয় মানুষটির সঙ্গে আমি তো অনেক কিছু নিয়ে আলোচনা করব, আপনাদেরকে জানাবো এবং আমি নিজেও জানবো। আমার মতো আপনারা আলোচনা অংশ নিতে পারেন। তার জন্য যেটি করতে হবে, ফোন করতে হবে। ফোন করতে হলে ডায়াল করতে হবে স্ক্রিনে দেখানোর নম্বরে। তবে দেরি কেন, চলে যাচ্ছি আমাদের আজকের দুজন অতিথির কাছে। দুজনকেই শুভেচ্ছা। কেমন আছেন আপনারা ভাইয়া? দেখতে দেখতে কিভাবে একটা বছর পেরিয়ে গেল, চলে গেল, সেটি আমি প্রথমেই খুব অবাক লাগছে আমার কাছে যে আমার ওস্তাদ চলে গেছেন। ঠিক এরকমই একটি দিনে যখন আমি প্রেমের মাধ্যমে খবর পেয়ে ছুটে গেছিলাম তার বাড়িতে। তো কোথায় ছিলেন আপনি তখন? কোথায় ছিলেন? আমি আসলে যখনই সুভাষ দত্ত সম্পর্কে কিছু বলতে চাই বা বলতে চেষ্টা করি, আমার কেন যেন বাকরুদ্ধ হয়ে যায়, আমি বলতে পারি না কোনো কথা। কারণটি একটি, যে আজকে যে আমি এই জগতে আহমদ শরীফ হয়েছি, 16 কোটি লোক আমাকে ভালোবাসে, চেনে, এটির জন্য যাকে আমি মনে করি যে আমার জন্মদাতা, তারপরেই যদি কারো স্থান, সেটি হচ্ছে সুভাষ দত্ত, যিনি আমাকে হাতে ধরে আজকে আহমদ শরীফ বানিয়েছেন, যার হাত ধরে আমি আহমদ শরীফ হয়েছি। আমি চিরকৃতজ্ঞ তার কাছে, কোনোদিনই ঋণ শোধ করতে পারবো না। চলে গেছেন তিনি, তার যে ভালোবাসা, যে অকৃত্রিম ভালোবাসা আমার জন্য তা ছিল, আর আমার যে অকৃত্রিম শ্রদ্ধাবোধ তার প্রতি ছিল, এই দুটো মিলিয়ে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এরকম মানুষ যুগে যুগেই হয়তো আসে, আমাদের চলচ্চিত্রেও এরকম মানুষ খুবই কম এসছেন, কয়েকজন হাতে গোনা। আমার দেখা হাতে গোনা মানুষের মধ্যে উনি একজন, সুভাষ দত্ত, যাকে আমরা মানুষ হিসেবে যদি দেখি, কোনোদিন তাকে আমি উচ্চস্বরে কথা বলতে শুনিনি। সব সময় সুন্দর করে হেসে আদর করে কথা বলতেন। এভাবে আমি সচরাচর খুব কম মানুষকে, কোনো না কোনো সময় একটা মানুষ কিন্তু রাগ হয়, রেগে যায়, কিন্তু উনি সেই রাগার চেহারা আমার মনে হয়, আমি মনে করতে পারছি না যে কোনোদিন খুব যে তাকে রাগা। হ্যাঁ, অভিনয় যখন উনি করাতেন, মানে যখন পরিচালক হিসেবে কাজ করতেন, তখন অনেক সময় রেগে যেতেন। যেটা উনি বলছেন সেটা যদি কেউ না পারতো তাহলে রেগে যেতেন। সে রাগাটা আলাদা একটা জিনিস। হয়তো উনি রেগে যে কাজ বন্ধ করে দিতেন, যে না আমি শুটিং করবো না, বন্ধ। কিন্তু আমি কোনোদিন তাকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি। মানুষ হিসেবে এটি সুভাষ দত্তের প্রচন্ড আন্তরিক একজন মানুষ ছিলেন। দর্শক আছেন ফোনে, ফোনটি নেই। হ্যাঁ প্লিজ। হ্যালো। হ্যালো, জি দর্শক, নাম বলে কথা বলুন আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আপু আমি পাবনা থেকে মাহবুব বলছি। জি ভাইয়া বলুন। আপু আমি আজকের অতিথি প্রেম ভাইয়ের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। নিশ্চয়ই ভাইয়া, শুনছেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ভাই আপনার মনে আছে কিনা 5 থেকে 6 বছর পূর্বে আপনি পাবনায় এসেছিলেন? হ্যাঁ 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 সুচিত্রা অভিনেত্রী সুচিত্রা, আপনি এসেছিলেন, খবর ম্যাম এসেছিল। হ্যাঁ হ্যাঁ রাইট। তারপরে বাংলা সাহিত্যের অন্যতম রূপকার, চলচ্চিত্রের রূপকার সুভাষ দত্ত স্যার এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ রাইট 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 রাইট। হ্যাঁ 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 ভাই আপনার সম্ভবত মনে আছে কিনা পাবনা সার্কিট হাউসে আপনারা কদিন ছিলেন? হ্যাঁ আমরা 2-3 দিন ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই সৌভাগ্যের দুর্ঘটনায় অনেক ফ্যামিলির মতো ফ্যামিলি সহকারে আমরা তার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমাদের। হ্যাঁ রাইট রাইট, আই গট ইট। এই যে আপনারা রাত্রেবেলা আসলেন 2টা আর একটা সময়, রাইট মনে পড়ছে আমার। হ্যাঁ সার্কিট হাউসে। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য এবং তার স্মৃতির কথা মানে এটা আসলে হচ্ছে কি, শোনাচ্ছিলেন। ওই যে ফোন করছে সে হচ্ছে পাবনাতে সুচিত্রা সেনের জন্মদিন উৎসব হয়েছিল, ওটাতে সুভাষ দাদু, কবরী ম্যাডাম, আমরা গেছিলাম আর কি ওখানে। তো আমরা সার্কিট হাউসে ছিলাম। তো রাত তারা আসছে প্রায় অনেক রাতে আসে এবং অনেক ফ্যামিলি দাদুর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। কিন্তু দাদু তো খুব পাংচুয়াল, টাইম মেনটেন করে।
দাদু তো ঘুমায় গেছে 10টা 10:30 বাজে, ঘুমাইতে পারে নাই, রেস্টে যাবে, এর মধ্যে আরো পাবলিক আসতেছে, তো তারা খুব ধরছে যে একটা ছবি তুলবে, একটু কথা আচ্ছা, বলবে। হুম। পরে দাদু অনেক টাইম নিয়ে তাদের সাথে কথা বলছে, সবাইকে সময় দিছে, এটাই আর কি। এবং আপনি তো দীর্ঘদিন তার সঙ্গে ছিলেন, একটু আপনার অনুভূতিটাই জানতে চাবো। এবং শেষ দিন পর্যন্ত আপনি ছিলেন সাথে, তো যেহেতু দীর্ঘদিন ছিলেন, কেমন দেখেছেন আসলে, কেমন ভাবে পেয়েছেন এবং আপনার সাথেই তার যোগাযোগটা কিভাবে হয়েছিল? মহান চলচ্চিত্র পরিচালক জনাব সুভাষ দত্ত, আমি ওনাকে মহানই বলবো, কারণ ওনার আশেপাশে কেউ নাই। আমি ওনাকে দাদু নামে ডাকতাম। তো আমি লাস্ট 9 ইয়ার্স ওনার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ওনার ও আমার ছেলে ছবি থেকে ওই থার্ড অ্যাসিস্ট্যান্ট থেকে পরে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যন্ত হয়েছে আমি ওনার সেটে। তো যেটা হচ্ছে ওনার সম্পর্কে তো আসলে মানে আমার বলার মতো সাহস নাই, কিন্তু তারপরে কিছু কথা বলতে হয়। যে পাংচুয়ালিটি যে জিনিসটা, উনি সকালবেলা শুটিং এ যেতেন, দেখা যেত যে এখনকার যে সময়টা, এই সময়টাতে ডিরেক্টর আসে 10টা বাজে সেটে, আর উনি সকাল 8টা বাজে সেটে থাকতেন, এবং তখন পর্যন্ত প্রোডাকশনেরও কেউ সেটে আসে নাই, উনি থাকতেন, এবং আমিও ওই টাইমটাতে চলে যেতাম। তারপরে উনি জাস্ট 10টায় ক্যামেরা ওপেন করবে, মেকআপ সহ, আর্টিস্ট সব রেডি থাকবে, 10টার পরে উনি ক্যামেরা ওপেন করবে না, তাহলে এটা ঝামেলা হয়ে যেত, দাদু একটু রাগ করতেন। আচ্ছা, তো দেখা গেছে 8টা বাজে গিয়ে সেট রেডি করে ফেলতো, অন্য কেউ নাই, আমাকে নিয়ে যে তুমি এটা এভাবে এভাবে করো, এই ড্রেসিং টেবিলটা এখানে যাবে, এই বেডটা এখানে আসবে, ডাইনিং টেবিলটা এখানে যাবে, সেট রেডি করে উনি, কেউ নাই, তারপর উনি কাজ টাইম ওয়েস্ট করতো না। উনি একটা কথা বলতেন যে ডোন্ট ওয়েস্ট টাইম, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আরেকটা জিনিস বলতেন যে সেটা হচ্ছে উই হ্যাভ টু ডাই সো ডু সামথিং ফর দ্য পিপল, আমাদের সবাইকে একদিন যেতে হবে, আমাদের এজন্য কিছু করে যেতে হবে। তো এমন কিছু দাদু আসলে মানে দাদুকে ভোলার মতো, মানে কি বলবো আসলে, আমি দাদুর ব্যাপারে মানে কিছু কথা বলতে গেলে আমি একটু আলোচনা করে ফেলি আর কি। তো উনি আমাদের ইন্ডাস্ট্রির একজন অন্যতম মানুষ, অনেক কি সৃষ্টি করেছেন। যে আঙ্কেল, ওনাকে অনুরোধের অগ্নিসাক্ষীতে নিয়ে আসছেন, সুতরাং নিয়ে আসছেন কবরী ম্যাডামকে, বিনিময়ে নিয়ে আসছেন উজ্জ্বল আঙ্কেলকে, ইলিয়াস কাঞ্চন আঙ্কেলকে নিয়ে আসলো বসুন্ধরাতে, অপু বিশ্বাসকে নিয়ে আসলো ও আমার ছেলে ছবিতে। তো দাদুর যেটা হয়েছে, দাদুর ফ্যামিলিগত দিক যদি আমি বলি, দাদুর পার্সোনাল লাইফ, দাদু বিভিন্ন জায়গায় যখন যেতাম, একদিন বগুড়ায় একটা প্রোগ্রামে গেছিলাম আমরা, রাত্রে হঠাৎ করে 3টা বাজে দাদু উঠছে, আমি দাদুর রুমেই ছিলাম। তো বলতেছে কেন জানি একটা কথা বললো যে প্রেম, দাদুর ছোট বোনের নাম ঝর্ণা দত্ত। আচ্ছা, যে ঝর্ণা দত্ত না থাকলে যে আমার কি হতো। দাদুর শেষ দিন পর্যন্ত সবচেয়ে কাছের অ্যাটাচমেন্টে ছিলেন ঝর্ণা দত্ত, মানে দিদা, আমি ওনাকে দিদা বলি, উনি দাদুকে আগলে রাখছে। এবং এই প্রিয় মানুষটির সম্পর্কে শুনছিলাম, মাত্র তো শুরু হয়েছে এবং অনেক কিছু জানাচ্ছিলাম যারা দর্শক আছেন আমাদের সাথে। আমরা আরো কথা বলবো, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে, মাত্র আড্ডা শুরু হয়েছে এবং এত প্রিয় একজন মানুষকে নিয়ে আমরা কথা বলছিলাম, আমার মনে হয় এত অল্প সময়ে শেষ করার মতো না, এবং তার যে কাজের পরিধি ছিল এবং জীবনের পরিধিকে এত অল্প সময়ে শেষ হয়ে যায় মোটেই না। এই প্রিয় মানুষটি চলে গেছেন, কিন্তু আমাদের সশরীরে না থাকলে অস্তিত্বের সঙ্গে সবসময় মিশে থাকবেন। নিচে ছোট একটা বিরতি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। নালে কাঁচা খায় পালামো। কি কাঁচা খাবে? এই যে কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কাঁচাই যখন খাবেন তখন কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। কাঁচা খেয়ে ফেলবো। বলো দেখি 5 1 কত? ব্যাপারটা কি? দেখেন স্যার, এখন 5 টাকার প্রাণের 5টি বাবলগাম কিনলেই একটি নিশ্চিত পুরস্কার স্টিকার ঘুষলে পেতে পারো থাইল্যান্ডের সাফারি পার্ক ঘুরে আসার সুযোগ সহ আকর্ষণীয় খেলনা, কার, এরোপ্লেন। সবকিছুতে চাই ডাবল ফিলিংস।
ডাবল হাই ডাবল চাय ডাবল ক্যাপ ডাবল গ্লাস ডাবল শেক ডাবল ফ্ল্যাশ বিনা মামা नहीं একটা গিতে ডাবল ছবি আর সিঙ্গেল দিলে ডাবল বার ডাবল বেডে ডাবল সঙ্গ ডাবল চরে স্বপ্ন ভঙ্গ ডাবলু ভাইয়ের মতো যাদের চাই ডাবল ফিলিংস তাদের জন্য কফি এবং মিল্ক ডাবল স্বাদের ডাবল ডেকার ডাবল ডেকার ডাবল ফিলিংস নালে কাঁচা খায় পালামো। কি কাঁচা খাবে এই যে কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কাঁচাই যখন খাবেন তখন কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। কাঁচা খেয়ে ফেলবো। Pioneer Insurance News Headlines. 18 দলীয় জোটের হরতালে সহিংসতার শিকার হয়ে প্রাণ গেল আরও একজনের। সাভারে পিকেটারদের দেয়া আগুনে দগ্ধ সিএনজি চালক আসাদুল গাজী শুক্রবার রাত 1টায় মারা গেছে। আর একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা তার পরিবার। মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনার মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় চলছে 23তম কমনওয়েলথ সম্মেলন। সম্মেলনে যোগ দিয়ে শিল্পোন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশের প্রতি সুষ্ঠু আচরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে শীঘ্রই। শুক্রবার টাঙ্গাইলে এক জনসভায় মিলিত হলেন বিএনপি, জাতীয় পার্টি ও বিকল্পধারার কেন্দ্রীয় নেতারা। সভায় ভোট ডাকাতি করে যারা ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে তাদের প্রতিহতের ঘোষণা দিলেন তারা। চলমান সংকট সমাধানে সরকার আন্তরিক নয় বলে আবার অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার চেষ্টা করেও সরকারের পক্ষ থেকে সংলাপে সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে মন্ত্রীদের পদত্যাগ বিতর্কের অবসান হবে বলে জানালেন যোগাযোগ মন্ত্রী। আর বিরোধী দলকে সর্বদলীয় সরকারে অংশ নেওয়ার আহ্বান জানালেন সুরঞ্জিত সেনগুপ্ত। তত্ত্বাবধায়কের দাবি আদায় 2-1 দিনের মধ্যে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে বলে জানালেন বিএনপি নেতা হান্নান শাহ। আর রিজভী আহমেদ বলেন, অনুগত কটি দল নিয়ে নির্বাচনের স্বপ্ন সফল হবে না। সংঘাতের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। আর অনৈক্যের সুর না বাজাতে এইচএম এরশাদকে আহ্বান জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খালেদা জিয়ার উপদেষ্টা শিমুল বিশ্বাস সহ 5 নেতাকে আটক ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে জেলা বিএনপি ডাকে পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে কয়েকটি এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপি ও ছাত্রদল। বিরতির পর আবারও ফিরে এলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজন যে দুজন তারকা হয়ে এসেছেন তাদের সঙ্গে আড্ডায় ফিরে যাওয়ার আগে প্রথমেই জানিয়ে দিচ্ছি আরটিভি অনুষ্ঠান মালায় আপনাদের জন্য যা যা থাকছে। দুপুর 12:10 থাকছে বাংলা ছায়াছবি বিয়ের প্রস্তাব। সন্ধ্যা 6:05 শপিং এর লেটেস্ট আপডেট নিয়ে লাক্স শপার্স গাইড এবং রাত 7:30 নারী এবং নারী সৌন্দর্য বিকাশ অনুষ্ঠান এক্সট্রাঅর্ডিনারি। রাত 8:10 রয়েছে ধারাবাহিক নাটক 3 তালা 3 চাবি। রাত 9:05 ধারাবাহিক নাটক অলসপুর। রাত 9:50 ধারাবাহিক নাটক অপরাজিতা। রাত 11:20 সমকালীন প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। রাত 12:05 রয়েছে আগামী সংসদ নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনুষ্ঠান ইলেকশন কাউন্টডাউন। চোখ রাখুন আরটিভির পর্দায়। ফিরে যাচ্ছি আড্ডায় এবং আড্ডায় ফিরবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই ভাইয়া, আপনার শুরুটা আসলে তার হাত ধরে কিভাবে হয়েছিল, কিভাবে আবিষ্কার করলেন? হ্যাঁ, এটা আসলেই আমার খুব স্মরণীয় একটি ঘটনা। সেটা হচ্ছে যে উনি কিভাবে যেন আমাকে পছন্দ করলেন, আর আমি দেখতে দেখতে এই 41 বছরে আহমদ শরীফ হয়ে গেলাম। আসলে উনি যদি না আনতেন আমার হয়তো এই পরিচিতি ঘটতো না। ঘটনাটা এরকম ছিল, আমি সিনেমা হল ব্যবসা করতাম। আচ্ছা, আমার অরিজিনাল ব্যবসা সিনেমার। আচ্ছা, স্বাধীনতা যুদ্ধের পরে দেশে ফিরেছি ভারত থেকে, ছবির জন্য এসেছি ঢাকায়। এখানে আমার ওই সিনেমা সংলগ্ন মানুষ যারা, তাদের সঙ্গে একটা যোগাযোগ ছিল, জানাশোনা ছিল, বন্ধু বান্ধব। তো তখন শিবলি সাদিক পরিচালক, যিনি পরবর্তীতে দাদার মানে দত্তদার প্রধান সহকারী। আচ্ছা, তো শিবলি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আসলেই ওর সঙ্গে একবার দেখা হয়। তো সেবারে এসেছি,
এই ছবির কাজটা সেরে ওর সঙ্গে দেখা করেছি। তো ও হঠাৎ কথায় কথা আমাকে বললো যে তুই একটু দত্তদার সঙ্গে দেখা করতো। তা আমি বললাম কেন হঠাৎ আমাকে দেখা করতে বলছিস? বললে না দাদা চাচ্ছিল একটা ফ্রেশ যে কোনো একজন মানুষকে, উনি ওনার নতুন ছবি অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ওতে একটা নায়কের ক্যারেক্টার আছে, মুক্তিযোদ্ধা। আচ্ছা। তো তখন আমি এমনি তো লম্বা চড়া, স্বাস্থ্য অনেক ভালো, চুল এত বড় বড়, কেবল ফিরেছি মুক্তিযুদ্ধের পরে। তো আমাকে বললো যে তুই দেখা কর। তাই বললাম আমি তো ছবি টবি করিনি, আমি দেখা করে কি করবো? তো বললো না তুই দেখা কর না, তুই তো নাটক টাটক করেছিস। আমার অবশ্য কলেজ জীবনে নাটক টাটক করা অভ্যেস, অনেক নাটকই করেছি। তো আমি সাহস করে গেলাম ওর কথা মতো। তো উনি ওই রাজার দেউরি জায়গাটা হচ্ছে পুরানো অফিস, লোল ঢাকাতে। আচ্ছা। আমি যে জিজ্ঞেস করলাম আছেন উনি, তারপর ঢুকলাম, ছোট্ট একটা রুমের মধ্যে বসতেন। তা আমাকে দেখে আমার আপাদ মস্তক দেখে নিয়ে বললেন যে কি ব্যাপার, কার কাছে এসছেন? তা আমি বললাম যে দাদা আমি আপনার কাছে এসেছি। কি বিষয়? তাই আমি বললাম আমাকে শিবলি সাদিক পাঠিয়েছে। আচ্ছা। শিবলি পাঠিয়েছে, কি ব্যাপারে বলেন তো? তা আমি বললাম যেরকম আপনি বোধহয় একটা নতুন মুখ খুঁজছেন। ও উনি ফট করে তখন আমাকে আবার একটু ভালো করে দেখলেন, বললো বসেন বসেন বসেন, আপনি বসেন। তো বসলাম। পরে বললো যে কি অভিনয় টভিনয় করেন আপনি? আমি যে দাদা আমি মঞ্চ নাটক করি, আমি ফিল্ম টিল্মে করিনি। তো বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, কাজ করবেন, আগ্রহী কাজ করতে। তাই বললাম আমি তো বলতে পারি না দাদা, আপনি যদি মনে করেন আমাকে দিয়ে হবে তাহলে হয়তো। আচ্ছা ঠিক আছে। স্ক্রিপ্ট ছিল ওনার সামনেই, আমাকে স্ক্রিপ্টটা দিয়ে বললেন এই পাতাটা একটু পড়েন। উনি একটা পাতা খুলে দিলেন। এটা আমার যথেষ্ট ভয়ভীতি আমার মধ্যে, সুভাষ দত্তর সামনে বসে আমি। তো আমি পড়লাম, পড়ার পর আমাকে থামিয়ে দিয়ে বললেন যে আপনার বাড়ি কোথায়? তা বললাম আমার বাড়ি কুষ্টিয়াতে। বললো যে হ্যাঁ সেই জন্য আপনার খুব শুদ্ধ উচ্চারণ, আপনারা কুষ্টিয়ার মানুষ, আপনার উচ্চারণটা খুব সুন্দর। আমি খুব খুশি হলাম, আপনার উচ্চারণ খুব। প্রথমে এইটুকু তার কাছে আমার আজও মনে আছে যে এইটা খুব করেছিলেন উনি, প্রশংসা করেছিলেন। তারপরে উনি বললেন যে আপনি কি আসলে সময় দিতে পারবেন, কাজ করবেন? এখন কি করেন? আমি বললাম এখন ব্যবসা করি। কিসের? আমি বললাম যে ফিল্মের, আমাদের সিনেমা হল আছে। তাহলে তো আমাদের লোক একই। হ্যাঁ। তো আমাকে বললেন যে যদি লম্বা সময় দিতে হয় 1 মাস, তখন কি করবেন? তা আমি বললাম দাদা দেবো, যদি আপনি আমাকে পছন্দ করেন, যদি আমাকে দিয়ে হয়। বলে ঠিক আছে আমি জানাবো, আপনি যান আমি জানাবো। এই আমি চলে আসলাম। ইন দি মিন টাইম একদিন হঠাৎ শিবলি সাদিকের ফোন, টেলিফোন করে আমাকে জানাচ্ছে যে তুই তাড়াতাড়ি চলে আয়, দাদা তোকে সিলেক্ট করেছেন দুটো নায়ক হতে গল্পে, একটি আমি এবং আরেকটি উজ্জ্বল ভাই আমাদের। এবং যেটা প্রধান চরিত্র ওই গল্পে ছিল আনোয়ার হোসেন সাহেব, যিনি সেদিন চলে গেলেন। যার মানে আমার দুটো মানুষ আমার জীবনে, শুটিং আমার জীবনে, এক হচ্ছে আমার দাদা যিনি আমাকে এনেছেন, আর এই আনোয়ার হোসেন সাহেবের পায়ে হাত দিয়ে আমি একেবারে শুটিংটা, ওনার সঙ্গে সিকোয়েন্স আমার সামনে আনোয়ার হোসেন দাঁড়ানো, কি বিশাল কাণ্ড। আমি একটা তখনও ছবিতে কাজ করিনি। তো এই আসলাম ওনার কাছে, খবর পেয়ে আসলাম, উনি নিয়ে গেলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। 1 মাস শুটিং কুমিল্লা ক্যান্টনমেন্টে করলাম আমরা ওই ছবির। শুরুতে মোটামুটি কাজ করছিলাম, এটা একটু বলতে চাই এই জন্য যে 2 দিন কাজ করলাম ঠিকই আছে, 3 দিন হঠাৎ করে আটকে গেলাম মানে এরকম রেগে গেলেন আমার ওস্তাদ যে আমি নিজেই বোবা হয়ে গেলাম। একটা শট, খুবই স্বাভাবিক একটা শট, আমার ছেলেপেলেরা মুক্তিযোদ্ধারা আনোয়ার হোসেনকে ধরে নিয়ে এসছে জঙ্গলের মধ্যে থেকে, আমরা খাচ্ছিলাম। সেই অবস্থায় উনি নিয়ে এসছে, আমি চিনতে পেরেছি আরে তো আনোয়ার হোসেন। তো এখন আনোয়ার হোসেন জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ওই মুক্তিযুদ্ধের জন্য ঘুরছে, খাওয়া দাওয়া করেনি, আমাদের খাওয়া দেখে উনি বলছেন যে আপনারা খাচ্ছেন। তো আমার একটা সংলাপ ছিল যে আপনিও আহেন আমাকে লগে, মানে আপনি আমাদের সঙ্গে খান। এখন এই কথাটা আমার আবেগ দিয়ে, দাদা কিছুতেই আবেগ বলছে তুমি আনোয়ার হোসেনকে দেখেছো, আনোয়ার হোসেনকে কিভাবে কাছে টেনে নেবে, তাকে নিয়ে খাওয়াবে, এটা তোমার মধ্যে আমি তো পাচ্ছি না। হ্যাঁ, 1 বার 2 বার 3 বার 4 বার টেক করে দাদা বসে গেলেন, বললেন না আমি কাজ করবো না, বন্ধ। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলে না ভয়ে। তারপরে শিবলি আমার কাছে আসলো, বললো যে তাহলে কি হবে? আমি বললাম যে দাদা কি? তারপরে দাদা বললো তুই যা জিজ্ঞাসা কর আরেকবার। আমি গেলাম, আর একটু দেখান আমাকে, আরেকবার দেখিয়ে দেন কিরকম করে বলবো, হবে দেখালে হবে, আমরা হবে।
উনি দেখালেন, দেখানোর পরে সেবার শটটা দিলাম এবং সেটা উনি একটা শটে খুশি হলে উনি একটা সিটি বাজায়, জানো তো তুমি? বাজালেন। হ্যাঁ, এই সিটি বাজিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন যে এটা কোথায় লুকিয়ে রেখেছিলে, হ্যাঁ এই যে আবেগ দিয়ে এখন তুমি বললে আনোয়ার হোসেনকে যে আপনিও আয়েন আমার লাগে, বলে এটা কোথায় ছিল, তুমি এতক্ষণ দিচ্ছিলে না এই শটটা কেন, এই তো কত সুন্দর তুমি দিয়েছো। এই শুরু, আর পিছু ফিরে তাকাইনি আমি। আমার ওস্তাদ আমাকে যে হাতে ধরে এনেছেন, আজকে পর্যন্ত এই মুহূর্তে আমার 750 ছবি শেষ করেছি এবং 41 বছর আমার এই নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল অরুদয় রঙ্গি সাক্ষী, এটা পার হয়ে গেছে। তা এখন মানে প্রতিক্ষণেই প্রতি মুহূর্তে যতক্ষণই আমি ক্যামেরার সামনে দাঁড়াই ততক্ষণই তার কথা তখনই আমার সামনে দাদার চেহারাটা ভেসে ওঠে। একজন দর্শক আছেন, ফোনটি নেই। হ্যালো, প্রথমেই প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্তের দিদিকে আত্মার শান্তি কামনা করছি। জি, হাজারীবাগ ঢাকা থেকে হুমায়ুন কবির। জি হুমায়ুন ভাই বলুন। আজকের অতিথি প্রেম এবং আহমদ শরীফের অভিনয় ভালো লাগে বলছি সবিনয়। কেমন আছেন দুজন? ভালো আছি। প্রথমে প্রেমের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, আপনি কি ধরনের চলচ্চিত্রের সঙ্গে জড়িত হতে ভালো লাগে? সামাজিক না যেটাতে অত্যাধিক প্রেম থাকে, প্রেম বহুল ছবি, এটা বলবেন। আর আহমদ শরীফ স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে একজন প্রবীণ, একজন নবীন, বৃক্ষতলে একজন বসে আছে। আপনি তো এক বড় বৃক্ষের ন্যায় চলচ্চিত্র জগতে। আপনি সফল ব্যক্তিত্ব। জীবনের এই প্রান্তে এসে আপনার জীবনে চাওয়া এবং পাওয়ার সঙ্গে মিলিয়ে অনুভূতি কি, সেটা যদি আমাদের একটু জানাতেন। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি আমাদের সাথেই থাকুন, বুঝতে পেরেছি আপনার কথা। আপনার কাছেও প্রশ্ন ছিল এবং ভাইয়ার কাছেও প্রশ্ন ছিল, দুজনের উত্তরই আমরা আসলে শুনবো, শোনাবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে। ওকে প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকে দুজন অতিথির সঙ্গে। সময় হলো আরো একটি বিরতির, খুব ছোট্ট একটি বিরতি। যাবো আর আসবো, আমাদের সাথেই থাকুন। নালে কাঁচা খায় পালামো। কি কাঁচা খাবে? এই যে কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কাঁচাই যখন খাবেন তখন কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। কাঁচা খেয়ে ফেলবো। বলো দেখি 5 1 কত? ব্যাপারটা কি? দেখেন স্যার, এখন 5 টাকায় প্রাণের 5টি বাবলগাম কিনলেই একটি নিশ্চিত পুরস্কার স্টিকার। স্টিকার ঘুষলে পেতে পারো থাইল্যান্ডের সাফারি পার্ক ঘুরে আসার সুযোগ সহ আকর্ষণীয় খেলনা, কার, এরোপ্লেন। সবকিছুতে চাই ডাবল ফিলিংস, ডাবল খাই, ডাবল চাই, ডাবল ক্যাপ, ডাবল গ্লাস, ডাবল শেক, ডাবল ফ্ল্যাশ। বিনা মামা নেই একটা গিতে ডাবল ছবি, আর সিঙ্গেল দিলে ডাবল বার। ডাবল বেডে, ডাবল সঙ্গ, ডাবল চরে, স্বপ্ন ভঙ্গ। ডাবলু ভাইয়ের মতো যাদের চাই ডাবল ফিলিংস, তাদের জন্য কফি এবং মিল্ক, ডাবল স্বাদের ডাবল ডেকার, ডাবল ফিলিংস। কাঁচা খায় পালামো। নালে কাঁচা খায় পালামো। কি কাঁচা খাবে? এই যে কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কাঁচাই যখন খাবেন তখন কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। কাঁচা খেয়ে ফেলবো।
দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গোকে এত সুন্দর একটি আয়োজনের সঙ্গী হওয়ার জন্য। ফিরে যাচ্ছি আড্ডায়, এবং আড্ডায় ফিরবো আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো। হ্যালো, জি দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমি ঢাকা থেকে মাহবুব ইসরায়েল বলছি। বলুন। আমি মেশ্বরী ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই বলুন, ভাইয়া শুনছেন। আমার টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে একজন শক্তিশালী অভিনেতাকে আমাদের সামনে হাজির করেছেন। আর শরীফ ভাইয়া মানে হ্যালো শরীফ ভাইয়া মানে আপনি তো শিল্পী বলেও স্বচ্ছ এবং ভালো মানুষ, এটা আমার কাজিনদের কাছ থেকে আমি শুনেছি। আর শাবানা ম্যাডাম এবং জসিম নায়ক, জসিমের যে ধরনের ওরা যে ধরনের ছবি অভিনয় করছেন এত সুন্দর করে আপনি এই যে আপনার নিজের চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। মানে আমি নার্ভাস আমার প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে, মানে শাবানা ম্যাডামের ছবিগুলোর মধ্যে আপনি যে ধরনের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন যে এখনো মনে আছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল, আমি ক্লাস 9-এর ছাত্র, আপনার একটি ছবি দেখেছিলাম গাজীর বুলবুল আহমেদ, অঞ্জনা এবং আপনি অভিনয় ছবিটি দেখেছিলাম, চমৎকার কাজ। আর অরুণদের অগ্নিসাক্ষী, সেটা তো সিনেমায় দেখা হয়নি, টেলিভিশনে দেখেছিলাম যে আপনার সৌন্দর্যটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছিল। আমাদের বাসটা সবাই বলতেছে একে নায়ক করলে বলে ভালো হতো, ফিগার সুন্দর, গলার বয়স সুন্দর, কিন্তু আপনাকে নায়ক আমরা পাইনি কেন? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে সুভাষ ভাইয়ের সাথে তো অনেক ভালোভাবে আপনি মিশেছেন, উনি রোকেয়া নামে একটি চলচ্চিত্র করার কথা ছিল, এটার চিন্তা ভাবনা কি ধরনের, যদি শেয়ার করে থাকে তাহলে একটু বলবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আপনি আমাদের সাথেই থাকুন। এটা আমরা আসলে অনেকেই জানি, বিশেষ করে দাদার যারা প্রিয় দর্শক তারা অনেকেই জানে যে দাদার জীবনের খুব একটি বিশেষ চলচ্চিত্র বেগম রোকেয়া। জি, এটা আমিও দেখেছি। দাদা দীর্ঘদিন তার হাতের ভেতরে নিয়ে ঘুরতেন, এফডিসির প্রাঙ্গণে ঘুরেছেন, আমাকে অনেক দিন বলেছেন, বাসায় বলেছেন, এফডিসিতে বলেছেন, সরকারি অফিসে ঘুরেছেন উনি। কিন্তু দাদা আর বলবো যে কপালই বোধহয় মন্দ, হয়তো হতো, সময় লাগে। কিন্তু আমি বেশ দুঃখ প্রকাশ করেই বলবো যে যতটা সহানুভূতি সুভাষ দত্তকে দেখানো উচিত ছিল বেগম রোকেয়া প্রস্তুত করা নিয়ে, ততটা সহানুভূতি কেউই দেখাননি। আমি একটা কথা বলতে চাই। জি অবশ্যই। বেগম রোকেয়া নিয়ে দাদুর মানে অনেক টাইম ওয়েস্ট করছে এটার পিছনে, বেগম রোকেয়াটা নির্মাণ করার জন্য। এবং এটা ছিল হচ্ছে এসএস প্রোডাকশন, মানে শাবানা ম্যাডামের প্রোডাকশন, আর হচ্ছে সরকারি তথ্য মন্ত্রণালয়, দুজনে জয়েন্ট ভেঞ্চার ছিল। তো এটা নিয়ে শাবানা ম্যাডাম বেগম রোকেয়ার ক্যারেক্টারটা করবে। তো এটা বেগম খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টার ছিলেন, উনি উদ্বোধন করছেন, মহরত করছেন এই ছবিটা ওসমানী মিলনায়তনে। তো মহরত করার পরে যেটা হচ্ছে একটা সময় পরে ছবির কাজ শুরু করার আগে সরকার চেঞ্জ হয়ে যায়। সরকার চেঞ্জ হওয়ার পরে এটা আবার বন্ধ হয়ে যায়। আবার যখন ক্ষমতায় আসে তখন মইনু খান একজন আছে, মিনিস্টার আছে, উনি তথ্যমন্ত্রী হিসেবে জয়েন করার পরে দাদুকে ফোন করছে, দাদা আপনার কি লাগবে আপনি আসেন। দাদু যায়, আপনি আবার কাজ শুরু করেন। ডক্টর মঈন খান। তবে যেহেতু অনেক বেশি স্বপ্ন ছিল, আসলে স্বপ্ন পূরণ হলে আমাদের বেশি ভালো লাগতো। এবং আপনার কাছে দর্শকের প্রশ্ন ছিল যে আপনার জীবনে আসলে চাওয়া পাওয়ার সমন্বয়টা কেমন হয়েছে? চাওয়া পাওয়ার সমন্বয় যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আমার চাওয়ার থেকে পাওয়ার পাল্লা অনেক বেশি। আমি এত পেয়েছি চলচ্চিত্র থেকে, এত পেয়েছি যেটা আমি সত্য করতেই পারবো না, আমি ঋণী হয়ে রইব। এই জন্যে যে এই চলচ্চিত্রে এসেছিলাম বলেই আজকে এত ভালোবাসা পাচ্ছি। আমি পথে ঘাটে, হাটে, বাজারে যেখানেই যাই অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আমাকে যে একটা লোকে গালি দেয় ওটাকেও কিন্তু আমি ভালোবাসা মনে করি, অবশ্যই মনে করি। কারণ আমাকে পর্দায় দেখে ওই খারাপ চরিত্রটি করি বলে হয়তো তার মন্দ লেগেছে, সেজন্যই আমাকে গালিটি দেয়। তাহলে আমি খুব সাকসেসফুল একজন অভিনেতা, এই জন্য ওটাকে আমি সবসময় দোয়া বলে মনে করি। এবং আসলেই আমি যেটা যখন এই পাল্লাটাকে ওজন করি যে কোনটা চাওয়া পাওয়ার আমার বেশি, আমি দেখি যে আমার চাওয়া থেকে পাওয়া বেশি। আমি কি হতাম, আমি লেখাপড়া শিখেছি, আমি মাস্টার্স করা মানুষ, আমি হয়তো একটা বড় কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হতে পারতেন, খুব বেশি হলো কয়টা লোক চিনতো আমাকে। কিন্তু এখন এই পর্যায়ে এসে আমি আমার শরীফ আজকে বললাম যে আমার ভালোবাসার শেষ নেই। আমি পথে ঘাটে যেখানে চলি, যে এখনো একটা ছোট্ট প্রমাণ দিই, গাড়ি রাখার একটা পার্কিং এর প্রবলেম আমরা জানি সব জায়গায়, এখানেও প্রবলেম। আমি ওইখানে প্রথম আলোর অফিসের সামনে, ওখানে যারা সিকিউরিটি আছে তারা, আমি ওদেরকে খালি কাঁচটা খুলেছি, ছুটে এসছে, স্যার
তা আমি বললাম যে বাবা আমি তো একটু স্যার রাখেন এখানে রাখেন। এই যে তারা সরিয়ে এই যে মানুষের ভালোবাসা সেটা আসলে সম্ভব না। অন্য এগুলিকে আমি মেলাই যে আসলে আমার পাওয়াটা অনেক বেশি এবং সবসময় এমনই থাক, আমরা তাই চাই। একদম শেষের দিকে চলে এসেছি আমরা। তো প্রেম ভাই, আপনার কাছে যেটি দর্শকের প্রশ্ন ছিল আসলে, যেটা আপনি নিজে প্রযোজনা করছেন এবং অভিনয়ের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, কি ধরনের কাজের সঙ্গে আসলে সম্পৃক্ত থাকতে ভালো লাগে? আমি সম্পূর্ণ সোশ্যাল কাজই করি, পছন্দ করি। সামনের মাস থেকে বাংলা বিষয় আমার একটা ডেইলি সোপ যাচ্ছে গোমটা, এটা গেল একটা। আমি তো এখনো ডিরেক্টর হিসেবে কাজ করি নাই সলো। তো আমার ইচ্ছা আছে আমি একটা ফিল্ম ডিরেকশন দিব, সেটা অবশ্যই সুভাষ দত্ত দাদুর প্রথম ছবি সুতরাং, ওটাকে রিমেক করব এবং একটা সময় লাগবে, কিন্তু প্রথম ছবি যেটা ডিরেকশন দিব সেটা সুতরাংই হবে, রিমেক করব। অনুমতির ব্যাপার আছে, অনেক কিছু, অনেক বিষয় আছে। এবং একদমই শেষের দিকে আমরা যেতে যেতে তার বইটা নিয়ে একটু কথা বলতে চাই। একজন সুভাষ দত্ত, যদি খুব অল্প কথা একটু জানিয়ে দেন আমাদেরকে। দাদুর জীবনে নিয়ে একটা বই বের হয়েছিল, নাম ছিল একজন সুভাষ দত্ত। দাদু নিজে এটা লিখছে আর কি, দাদুর ঘটনাগুলো। তো ওই প্রোগ্রামটা করার সময় আমি দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু চিফ গেস্ট হিসেবে কাকে রাখবো? দাদু এক কথায় একটা আনসার দিলেন, আহমেদ শরীফ। আচ্ছা। এবং এটা উনি বুঝাইলেন যে দাদু অনেক কি সৃষ্টি করছেন, কিন্তু উনার যেরকম গুরু ভক্তি, 5 লক্ষ মানুষের মাঝে আমি দেখছি বিভিন্ন জায়গায় 5 লক্ষ মানুষ, উনি স্টেজে উঠে আগে দাদুর পায়ে সালাম করতো, এরপরে দাদুর পাশে বসতো, দাদু অনুমতি দিলে। এই যে আজকে উনি আসছেন, ওনাকে বলা হয়েছে যে দাদুর অনুষ্ঠান, এখান থেকে জানানো হয়েছে, উনি কিন্তু না করে নাই। কিন্তু ওনার অনেক সৃষ্টি আছে যারা না করে, সেই ভালোবাসাটুকু এখন আর নাই, সেই ভালোবাসার অভাব। কিন্তু তার ভিতরে যেটা আছে সেটা আসলে তার চোখে আসলে অন্যভাবেই ধরা দিয়েছে, যে অসম্ভব ভক্তি ছিল এবং ভালোবাসা ছিল। এবং এরকম ভালোবাসা তার প্রতি আমাদের সবার আছে। তিনি নিশ্চয় যেখানে আছেন খুব ভালো আছেন, কারণ এত মানুষের ভালোবাসা কখনো বৃথা যেতে পারে না। আড্ডার একদম শেষ পর্যায়ে আমরা, এই পর্যায়ে যারা দর্শক ছিলেন তাদের জন্য কুইজ আছে, একটু জানিয়ে দিই আমি। প্রিয় দর্শক, আমাদের গত পর্বে কুইজটি ছিল চলচ্চিত্রের গান নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন প্রাণব সিনেমার গান প্রতি সপ্তাহে কি কি বার প্রচারিত হয়। সঠিক উত্তর অপশন সি, সোম থেকে বৃহস্পতিবার। এবং আমাদের আজকে কুইজটি হলো আরটিভি সাপ্তাহিক আয়োজন লাক্স ব্রাইডাল শো প্রতি সপ্তাহে কি বার প্রচারিত হয়। 3টা অপশন দেওয়া আছে, এ শনিবার, বি রবিবার, সি সোমবার। সঠিক উত্তরটি পাঠিয়ে দিন ST আলাপ স্পেস আপনার নাম স্পেস সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন 4141 এই নম্বর এবং জিতে দিন হোটেল সিগালের পক্ষ থেকে 2 রাত 3 দিন অবকাশ যাপনের সুযোগ। প্রিয় দর্শক, এখন আমরা দেখে নিব কে হয়েছেন গত পর্বের ভাগ্যবান বিজয়ী। একজন বিজয়ীর নাম তুলতে হবে, ঝটপট আমরা নামটি শুনবো। কে সেই বিজয়ী হয়েছেন? জি, এটা একজন বিজয়ী। আমরা নামটি শুনবো, সেই সাথে শুনবো শেষের 6টি ডিজিট। যদি প্রেম ভাই একটু হেল্প করতেন। এবারের নামটা হচ্ছে শারমিন। আচ্ছা, শেষের 6টি ডিজিট। টেলিফোন নাম্বারও আছে না, লাস্টের আপনি 6টা ডিজিট বলেন, খালি এই 6টা ডিজিট। 003734। শারমিন, অভিনন্দন আপনাকে। আপনি পেয়ে যাচ্ছেন হোটেল সিগালের পক্ষ থেকে 2 রাত 3 দিন অবকাশ যাপনের সুযোগ। এবং যারা এই কুইজে অংশগ্রহণ করতে চান তারা আসলে বেশি করে SMS করে অংশগ্রহণ করুন এবং হয়ে যেতে পারেন বিজয়ীটা সেই আপনি। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে, কথা হবে, প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।